So hello my dear student, good morning. कैसे हो आप लोग की पढ़ाई वगैरह अच्छे चल रही है? আশা করি তোমরা ভালো আছো। সরি হিন্দিতে বলার জন্য, অ্যাকচুয়ালি একটু আগে হিন্দিতে ক্লাস করেছি তার জন্য। আচ্ছা, তো আমরা চলে এসেছি লার্নিং উইথ জয় আমাদের চ্যানেল। আমরা এখানে করছি টিবিএসসি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর ক্লাস 6 এর ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 চলছে। আমাদের পার্ট 1 ভিডিও অ্যান্ড পার্ট 2 ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকো দেখে নেবে, খুব ডিটেলসে দেওয়া আছে। ওটা করলে, ভিডিওগুলো করলে সংখ্যাকে জানো নিয়ে চ্যাপ্টারটা যে আছে ওটা কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে? ওকে ফাইন, আমরা স্টার্ট করছি আজকে আমাদের পার্ট 3। পার্ট 3তে প্রথমেই আমাদের থাকবে স্থানীয় মান। স্থানীয় মান, স্থানীয় শব্দটার কি? স্থানীয় শব্দটা আমরা আগে জানি কি, ধরো আমরা যেখানে লোকাল থাকি আমরা ওটা ইউজ করি স্থানীয় নর্মালভাবে। কিন্তু কোথায় ইউজ করি? যেখানে আমরা লোকাল থাকি। ধরো আমাদের স্থানীয় মানুষ বলি, সাপোজ তুমি তোমার বাড়ি যেখানে, সাপোজ এখানে তোমার বাড়ি, ঠিক আছে? আর তুমি ঘুরতে গিয়েছো বা বেড়াতে গিয়েছো এখানে, ঠিক? তো তুমি কি এখানে স্থানীয়? না, তুমি এখানে স্থানীয়, ঠিক? তো আমাদের বাংলাতে বা আমাদের নর্মাল ভাষাতে স্থানীয় বলতে আমরা এটা বুঝি। কিন্তু ম্যাথের ভাষা কি? ম্যাথের ভাষায় স্থানীয় কি? দেখো, ম্যাথের স্থানীয় হলো আমাদের কাছে সংখ্যা আছে, সাপোজ 87, ওকে? আমরা আগের দিন শিখেছি একে কি বলে? একক বলে। একে কি বলে? দশক বলে, ঠিক? আচ্ছা, তো দেখো আমরা এই দুটো সংখ্যাকে 87কে কিভাবে লিখতে পারি? স্যার 80 + 7 লিখতে পারি কি? 87কে 80 + 7 লিখতে পারি? ইয়েস, লিখতে পারি। ওকে, তো 80কে আমরা কি লিখতে পারি? 80 নাম্বারকে আমরা কি লিখতে পারি? স্যার 8 × 10 কি লিখতে পারি? 8 × 10 লিখতে পারি? হ্যাঁ স্যার লিখতে পারি। প্লাস 7কে কি লিখতে পারি? 7 × 1 লিখতে পারি। এটা কি লিখতে পারি? পারি, অবভিয়াসলি পারি। তো হ্যাঁ, তো আমরা এভাবে করে লিখতে পারি, ঠিক? যে 87কে 80 + 7 লিখতে পারি, ঠিক? আর 80কে কি লিখতে পারি? 8 × 10 অ্যান্ড 7কে 7 × 1, ঠিক? 8 × 10 মানে কত? 80 তো হলো না? আচ্ছা, তো এখান থেকে আমরা স্থানীয় মান সম্পর্কে ধারণা পেলাম। কি স্থানীয় মান? যদি আমি ধরি 8 এর স্থানীয় মান কত হবে? কত হবে? এই যে এটা হবে 8 এর স্থানীয় মান, ঠিক? তো 8 এর স্থানীয় মান কত? 80, ঠিক? একইভাবে 7 এর স্থানীয় মান কত হবে? বলো তো দেখি কত হবে? 7 এর স্থানীয় মান হবে কত? 7। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলো তো? আচ্ছা, তো আমাদের স্থানীয় মান সম্পর্কে অনেকটা ধারণা হলো। আমরা আরেকটা ট্রাই করি। সাপোজ আমাদের কাছে আছে 356। কি করে করব? 356কে আমরা কিভাবে লিখতে পারি? 356 একে কি বলে? একক বলে। একে কি বলে? দশক বলে। একে কি বলে? শতক বলে। তো একে আমরা কিভাবে লিখতে পারি? স্যার শতক মানে তো স্যার এখানে 3 শতক আছে, মানে কি 3 শতক মানে 300, ওকে? প্লাস 5 দশক, দ্যাট মিন্স কি 50, প্লাস 6 একক, দ্যাট মিন্স 6। তো 356কে কি আমরা এভাবে লিখতে পারি? 300 + 50 + 6, অবভিয়াসলি লিখতে পারি। সবগুলো প্লাস করলে তো 356ই হবে না? হ্যাঁ,
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যদি আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করে 3 কে কি লিখেছি, 3 কে লিখেছি 300, তাহলে 3 এর স্থানীয় মান কত হবে? 3 এর স্থানীয় মান হবে কত? 3 এর স্থানীয় মান হবে 300। সেম ভাবে আমরা 5 কে কি লিখেছি, 5 কে কি লিখেছি, 5 কে লিখেছি 50, ঠিক? তাহলে 5 এর স্থানীয় মান হবে কি হবে? 50। একই ভাবে আমরা 6 কে কি লিখেছি, 6 লিখেছি, 6 কে কি লিখেছি আমরা, একই ভাবে 6 কে কি লিখেছি, দেখো 6 কে তো 6 লিখেছি না, ঠিক? তাহলে 6 এর স্থানীয় মান কত হবে? 6 এর স্থানীয় মান হবে 6। এতটুকু ক্লিয়ার হয়েছে? তো আমরা চলে যাচ্ছি নেক্সট। যখন আমাদের স্থানীয় মান ক্লিয়ার হয়ে গেল, তখন আমরা স্থানীয় মান একটু আগে শিখেছি যে 87 ইকুয়াল টু 80 প্লাস 7। এইটিকে আমরা দুভাবে লিখতে পারি, যে 8 ইন্টু 10, ঠিক? 7 কে এভাবে লিখতে পারি 7 ইন্টু 1, মাঝে প্লাস চিহ্ন। একটা ফর্ম লিখেছি, এটাকেও আমরা 87 হিসেবে কনসিডার করতে পারি, এটাকেও 87 হয়। স্যার কিভাবে হয়? স্যার 8 ইন্টু 10 80 প্লাস 7 ইন্টু 1 7, তো প্লাস করলে 87ই হবে, ঠিক? তো এটাও 87। তো এইভাবে 87কে আমরা কিভাবে লিখতে পারি? এভাবেও লিখতে পারি। তো এভাবে যে লিখি, এটার একটা নাম আছে, একে কি বলে? একে বলে হচ্ছে বিস্তৃতি আকার, ঠিক? একে কি বলে? বিস্তৃতি আকার। তো পরীক্ষা আমাদের আসে যে কোনো একটা সংখ্যা দেওয়া হয়, তাকে বিস্তৃতি আকারে লিখো, ঠিক? তো যেমন 356, ওটাকে কিভাবে লিখবো বিস্তৃতি আকারে? ফার্স্ট তো স্যার আমরা জানি 300 প্লাস 50 প্লাস 6 লিখতে পারি। তো স্যার 300 কে কিভাবে লিখতে পারি? 300 কে লিখতে পারি স্যার 3 ইন্টু 100, ওকে? প্লাস 50 কে কিভাবে লিখতে পারি? স্যার 5 ইন্টু 10, am I right? প্লাস 6 কে কিভাবে লিখতে পারি? স্যার 6 ইন্টু 1, দ্যাটস ইট। আমরা যে প্রসেসটা বা যে সিস্টেমটা পেয়েছি এখানে, বা যেভাবে লিখেছি, তাকে আমরা বলছি 356 এর বিস্তৃতির আকার, ঠিক? বোঝা গেছে? তো আমাদের পরীক্ষা এভাবে যখন আসবে আমরা করতে পারবো। যেমন আরো যদি করি, সাপোজ আমাদের দিল যে 4 6 8, বলো বলো 5 3 1, ওকে? তো 4 6 8 5 3 1, একে আমরা কিভাবে লিখতে পারি স্যার? একে আমরা লিখতে পারি, এটা কি 4 আছে, দেখো এটা কি একক, দশক, শতক, হাজার, 10,000 বা অযুত, ঠিক? এরপর লক্ষ, তাহলে এটা 4 লক্ষ, ঠিক? 4 লাখ, তো 4 লাখ লিখে নেব, 4 লাখ লিখেছি, দেখো একক, দশক, শতক, হাজার, 10,000, 1 লাখ, ওকে? তো 4 লাখ লিখেছি। এরপর কি হবে? এখানে 6, দেখো এখানে 6, তো 6 লিখেছি, 6 এর পরে 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, তাহলে 40, 1 2 3 4, আরো ইজি হয়ে গেল। এরপরে 8 আছে, 8 লিখেছি, 8 এর পরে কয়টি ডিজিট আছে? 1 2 3, 8 এর পরে কয়টি ডিজিট আছে? এই যে 1, ঠিক? এই 2 এই 3, 8 এর পরে 3টে ডিজিট আছে, তাহলে 3টে 0, প্লাস নেক্সট দেখো কি আছে? 5, 5 এর পরে কয়টি 0 আছে? 3 and 1, দুটো ডিজিট আছে, ঠিক আছে? তো 5 এর পরে দুটো 0 দেব, প্লাস 3 এর পরে কয়টা আছে? অনলি 1 আছে, তাহলে একটা 0, তো 3 এর পরে একটি 0 দেব, লাস্ট শেষমেশ রয়ে গেল 1, ওর সাথে তো আর কেউ নেই, তো ওকে খালি রেখে দেব। এবার একে আমরা বিস্তৃতি আকারে কিভাবে লিখবো স্যার? একে খুবই সহজ বিস্তৃতি আকারে লেখা। কিভাবে লিখবো স্যার? একে আমরা কিভাবে লিখতে পারি স্যার? 4 ইন্টু 1
50, ঠিক 1 লাখ 4 ইন্টু 1 লাখ দ্যাট মিনস 4 লাখ, ঠিক। এখানে 6 ইন্টু যতগুলো জিরো আছে দেখো 1 দিয়ে যতগুলো জিরো আছে এতগুলো বসিয়ে দাও, খুব ইজি। আরও ইজি দেখাচ্ছি, এখানে 8 আছে, 8 লেখো, ঠিক আছে, ইন্টু দাও, 1 দাও, কয়টা জিরো আছে, 3টে জিরো আছে, 3টে জিরো বসিয়ে দাও, প্লাস এখানে 5 আছে, 5 লিখেছি, ইন্টু দিয়ে কয়টি জিরো আছে, 2টো জিরো, 1 দিয়ে 2টো জিরো বসিয়ে দাও, খতম। প্লাস এখানে 3 আছে, 3 লিখবো, ইন্টু লিখবো, 1 লিখবো, কয়টা জিরো আছে স্যার, একটা জিরো আছে, তাহলে একটি জিরো লিখবো, শেষ। প্লাস লাস্টে 1 আছে, তো 1-এর সাথে ইন্টু 1, 1-এর সাথে কি আর কোনো জিরো আছে এখানে, নেই, তার মানে এখানে আর কোনো জিরো লিখবো না। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন। তো আমাদের বিস্তৃতি আকার হয়ে গেল। আমাদের পরীক্ষায় যদি বিস্তৃতি আকার আসে আমরা করতে পারবো, ঠিক ঠিক। তো একটা আমাদের শর্ট কোশ্চেন খুব আসে পরীক্ষার মধ্যে, যে বলতো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলতো? শিখিয়েছিলাম 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, কে আগে বলবে? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, হ্যাঁ কেউ বলছে স্যার আমি বলবো। কিভাবে বলবে? স্যার তুমি শিখিয়েছ যে যখনই ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন কি লিখবো, 1 লিখবো। আচ্ছা স্যার লিখেছি, ভালো কথা। স্যার এবার কি করব, এই 1কে 8 থেকে মাইনাস করে দেব। স্যার 8 মাইনাস 1 করে দিয়েছি স্যার, করলে কত হবে স্যার, 7। আনসার কত আসছে স্যার, 7। তাহলে ওখানে কি লিখবো, 7 নাম্বারস অফ জিরো, দ্যাট মিনস 7টে জিরো লিখবো। 7 0, 1 2 3 4 5 6 7, ওকে। তো আমাদের হয়ে গেল 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন প্রশ্ন আসে আমাদের, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কথায় লিখো, ঠিক। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কথায় লিখো, বা অনেক সময় সত্য মিথ্যা চলে আসে। কি সত্য মিথ্যা আসে, যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 1 কোটি বলা হয়, এটা কি সত্য না মিথ্যা? তো আমরা কিভাবে দেখব? স্যার আমরা শিখেছি একক, দশক, শতক, হাজার, 10,000 বা অযুত, লক্ষ, নিযুত বা 10 লক্ষ, ঠিক। কোটি, 1 কোটি। তো হয়ে গেল আমাদের, হ্যাঁ এটা কোটির ঘরে এসেছে, দ্যাট মিনস কি 1 কোটি, ঠিক। এটা আমাদের শর্ট কোশ্চেনে আসে, এমসিকিউতে আসে, তোমরা পড়ে নেবে, ঠিক। এবার আমাদের কিছু আরও শর্ট কোশ্চেন আমরা পড়ি, যে স্যার আমরা 1 শতক, একটু আগে আমরা করেছিলাম 1 শতক, 5 শতক, 3 শতক বললাম না, 5 শতক 3 শতক মানে 300, তো 1 শতক মানে কত স্যার, 100। তো স্যার 100কে কি আমি এভাবে লিখতে পারি, 10 ইন্টু 10 লিখতে পারি কি, 10 10 100 হয় না, হয়। তাহলে 10 ইন্টু 10, এবার 10 মানে কি দশক, ঠিক। তো আমাদের এভাবে আসে পরীক্ষায় 10 দশক। তো এটা এক্সামে কীভাবে আসবে, এ দেখো এই 10কে এভাবে লিখেছি এখানে 10, আর যে গুণ আকারে 10 আছে তাকে লিখেছি কথায় দশক, ঠিক। তো আমাদের পরীক্ষায় এটা কীভাবে আসে, দেখো আমাদের পরীক্ষায় এভাবে আসে প্রশ্নটা, যে 1 শতক সমান ড্যাশ দশক, ঠিক। আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্নটা আসে যে 1 শতক সমান ড্যাশ দশক, তাহলে আনসার আমাদের কি হবে, আমরা এখনই বের করেছি কি 10 দশক হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা আরও কিছু এক্সাম্পল দেখছি। সাপোজ তোমাকে জিজ্ঞেস করলো যে 1000 সমান 1000 সমান ড্যাশ শতক, তোমাকে জিজ্ঞেস করলো 1000 সমান কত শতক হবে। তাহলে আমরা কিভাবে বের করব, স্যার 1000 আমরা কিভাবে লিখতে পারি, 1000কে আমরা, এটাই তো 1000 নাকি, 1000কে আমরা গুণ আকারে কিভাবে লিখবো স্যার, শতক বলেছে না, তাহলে 10 ইন্টু 100 লিখতে পারি কি, 10 ইন্টু 100 লিখতে পারি, ঠিক। যেহেতু শতক মানে 100, তো 100-এর সাথে 10 ইন্টু করলেই তো 1000 হয় নাকি, হ্যাঁ। তো যখন 100 তো শতক হয়ে গেল, এটাই তো শতক, তাহলে রয়ে গেল কে 10, তাহলে আমাদের আনসার কি হবে 10।
বা বাংলাতে যদি আমরা লিখি 10 শতক। ঠিক আছে, 1000 সমান 10 শতক। সেমভাবে একইভাবে যদি প্রশ্নটা এইভাবে তোমাকে করে 1000 সমান সাপোজ বললো দশক, 1000 সমান কত দশক হবে বলো দেখি, কে বলবে? স্যার আমি বলবো। কিভাবে বলবে? স্যার 1000কে আমরা কিভাবে লিখতে পারি? হ্যাঁ কিভাবে লিখতে পারি বলো? 1000কে আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ ভালো কথা, লিখতে পারি। তাহলে স্যার এখনই তো স্যার আমরা লিখেছি 10 × 100 মানে 1000, ঠিক 1000। ওকে, তো স্যার দশক আছে, তো 10 × 100, ঠিক 10 × 100। ক্লিয়ার? তো স্যার 10 তো এখানে আছে, দশক মানেই তো 10, এটা তো আছে, তাহলে নেই কি স্যার? 100 নেই, তার মানে ওটাই তো শতক, তাহলে 100 দশক। ঠিক, বা খুব ভালো। নেক্সট এই প্রশ্নটা আবার এভাবেও আসতে পারে যে এই প্রশ্ন আর কীভাবে আসবে? এভাবে ছাড়া আর কোনোভাবে আসবে না। আমরা আরেকটা নিই যে সাপোজ 1 লাখ বা 1 লক্ষ। ঠিক আছে, 1 লাখ বা 1 লক্ষকে আমরা তিনটে ভাবে লিখতে পারি: ড্যাশ হাজার, ড্যাশ শতক, ড্যাশ দশক। কিভাবে করবে? কে করবে? স্যার আমি করব। কিভাবে করব? স্যার 1 লাখকে আমরা কিভাবে লিখতে পারি? স্যার এইভাবে লিখতে পারি। ঠিক, 1 লাখ হয়ে গেল। 1 2 দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক, তাহলে 1 লাখ হয়ে গেল। 1 লাখকে আমরা বলেছি স্যার হাজার, তাহলে স্যার 1000 লিখে নেব, হাজার লিখেছি। আর কয়টা জিরো বাকি আছে? দেখো 3টে জিরো তো লেখা হয়ে গেছে হাজারে। দেখো হাইলাইটার দিয়ে এখানে হাজারের মধ্যে কয়টি জিরো আছে? 3টি জিরো। ঠিক, এখানে কয়টি জিরো লিখেছি? 3টি লিখে নিয়েছি। আর কয়টি বাকি আছে জিরো বলো দেখি, কয়টি জিরো বাকি আছে? আমি দেখতে পাচ্ছি স্যার এখানে শুধুমাত্র 2টি জিরো বাকি আছে। তাহলে আমাদের ইনটু দিয়ে কি লিখবো? আমাদের ইনটু দিয়ে লিখতে হবে যে কি স্যার ইনটু কি হবে বলো? ইনটু 2টো জিরো বাকি আছে, দ্যাট মিন্স বাস 100। ঠিক, তাহলে আমাদের এই 1000 তো এটাই, হাজার মানে তো 1000। ঠিক আছে, তাহলে কি নেই? এই নেই, 100 নেই, তাহলে এখানে কি হবে? 100 হাজার বা 100 হাজার। এতটুকু ক্লিয়ার হলো? এতটুকু। সেমভাবে আমরা যদি দেখি যে স্যার শতককে কীভাবে করবো? আমাদের শতক দেওয়া আছে, তো শতককে লিখো স্যার 100। ঠিক, দেখো 100 যখন হবে 100-এর সাথে 1000 ইন্টু করতে হবে, ইন্টু করেছি, তাহলে 100 তো দেওয়া আছে, কি নেই? 1000 দেওয়া নেই, তাহলে এখানে 1000 হয়ে যাবে, বাস। দশক কি হলো? দশক বলেছে তো 10 লিখে নিয়েছি। বাহ, খুব ভালো, क्या बात है, 10 লিখে নিয়েছি। স্যার 10 তো একটা জিরো আছে শুধু 10 এর মধ্যে, আর তো জিরো নেই, তাহলে বাকি কয়টি আছে? 1 2 3 4। এই যে 4 নাম্বার অফ জিরো আছে, এই 4 নাম্বার অফ জিরো এখানে বসে যাবে, বসে গেল। তাহলে এই দশক হয়ে গেল। বাকি রয়ে গেছে কে? এ। এর সাথে কোনো কিছু রিলেশন করেনি, তাহলে এখানে বসে যাবে। খালি যখন আছে সে বলবে ঠিক আছে, আমাকে যখন কেউ নাওনি, আমি একলাই বসে যাব এখানে। ঠিক, তাহলে কত হবে? 10,000 দশক 1 লাখ সমান। ঠিক আছে, তো এইভাবে আমি তোমাদের আরো কিছু হোমওয়ার্ক দিচ্ছি, ওগুলো তোমরা নিজেরা করবে। সাপোজ আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে 1 কোটি সমান ড্যাশ কি হবে? 1 কোটি সমান ড্যাশ লক্ষ। ঠিক, আরো কি হতে পারে? 1 কোটি সমান ড্যাশ হাজার। আর কি হতে পারে? 1 কোটি সমান ড্যাশ শতক। আর কি হতে পারে? 1 কোটি সমান ড্যাশ দশক। এই সবগুলো কোয়েশ্চেন সলভ করে আমাকে নেক্সট দিন বলবে। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, করবে বাড়িতে। ওকে, এগুলো কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। চলো আমরা আমাদের নেক্সট টপিক শুরু করতে চলেছি। নেক্সট টপিক কি হবে? যে আমরা স্যার শিখেছি বিস্তৃতি আকার শিখেছি, স্থানীয় মান শিখেছি। আমরা যে একটু আগে বললাম না একক, দশক, শতক, ওগুলো আমরা একটু ভালোভাবে দেখিনি। আমরা সংখ্যাগুলোর নাম সব সময়
ডান দিক থেকে পড়ি আমরা সব সময়। কোন দিক থেকে পড়ি? এটা কোন দিক? এটা হলো ডান দিক। এটা কি হলো? এটা ডান দিক। এটা কি হয়? বাঁ দিক বা বাম দিক। ঠিক আছে, আমরা সবসময় কোন দিক থেকে পড়ি? ডান দিক থেকে পড়বো। যখন সংখ্যাকে কাউন্ট করব, সংখ্যাকে গুনবো, তখন সবসময় ডান দিক থেকে পড়বো। এতটুকু বোঝা গেছে? সংখ্যায় কোন দিক থেকে পড়বো? সংখ্যায় কোন দিক থেকে পড়বো? ডান দিক থেকে পড়বো। ক্লিয়ার? এদিক থেকে এভাবে যাব। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ, কিভাবে যাব এবার? তো প্রথমে আমরা ডান দিকে যাকে পাবো তার নাম কি হবে? একক হবে। ঠিক আছে, এককের বাঁ দিকে যাকে পাবো তার নাম হবে দশক। ক্লিয়ার? দশকের বাঁ দিকে কাকে পাবো? শতক। শতকের বাঁ দিকে যখন যাব তখন কি হবে? তখন হবে হাজার। ঠিক আছে, হাজারের বাঁ দিকে যখন যাব তখন তাই কি বলবো? কি বলবো? 10,000। বা কি হবে? অযুত। ক্লিয়ার? এখন 10,000-এর বাঁ দিকে যখন যাব তখন সেটা কি হয়ে যাবে? কি হবে? লক্ষ। বুঝতে পারলে? এখন যখন তুমি লক্ষ অব্দি এসেছো, তো লক্ষের বাঁ দিকে যাব। লক্ষের বাঁ দিকে যখন যাব তখন কি হবে? 10 লক্ষ হয়ে যাবে। একটার আরেকটা নাম কি? বা নিযুত। বুঝতে পারলে? 10 লক্ষের বাঁ দিকে যখন যাব তখন কি হয়ে যাবে? সেটা কি হবে? কোটি। ঠিক আছে, কোটির বাঁ দিকে যখন আমরা শিফট করব, কোটির বাঁ দিকে যখন আমরা যাব তখন সেটা কি হয়ে যাবে? 10 কোটি। ঠিক আছে, তখন আমরা সেটাই কি লিখব? 10 কোটি লিখব। বুঝতে পারলে? এতটুকু বুঝতে পারলে? আমরা সবসময় কোন দিক থেকে যাব? ডান দিক থেকে বাঁ দিকে যাব। এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। কিভাবে যাব দেখো, আমরা প্রথমে একক যাব, এককের বাঁ দিকে যাব দশক। ঠিক আছে, দশকের বাঁ দিকে কি হবে? শতক। শতকের বাঁ দিকে হাজার। হাজারের বাঁ দিকে 10,000 বা অযুত। অযুতের বাঁ দিকে লক্ষ। লক্ষের বাঁ দিকে 10 লক্ষ বা নিযুত। ঠিক আছে, এভাবে আমরা বাঁ দিকে যাব ডান দিক থেকে। সেমভাবে 10 লক্ষের বাঁ দিকে কি হবে? কোটি। এবং কোটির বাঁ দিকে কি হবে? 10 কোটি। তো এইভাবে আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব। বুঝতে পারলে? তো আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে কি, আমরা সবসময় যখন সংখ্যায় গুনবো ডান দিক থেকে বাঁ দিকে যাব। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম যে 4 5 2 3 1 4 2 8। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমে এটকে কি বলবো? একক বলবো। এককের আমরা কোন দিকে যাব? এদিকেই তো যাব, ঠিক না? তো এককের বাঁ দিকে কে থাকবে? এককের বাঁ দিকে কে থাকবে? দ্যাট মিনস 8-এর বাঁ দিকে কি হবে? দশক হবে, ঠিক না? তাহলে আমরা একে লিখব দশক। ঠিক আছে, দশকের বাঁ দিকে কে থাকবে? কে থাকবে? শতক। শতকের বাঁ দিকে কে থাকবে? কি হবে? হাজার। ঠিক আছে, হাজারের বাঁ দিকে কি হবে? 10,000, ঠিক না? হাজারের বাঁ দিকে কি হবে? 10,000, কারণ আমরা জানি, আমরা উপরে অলরেডি লিখে রেখেছি। ঠিক, 10,000। ওকে, নাও আমরা তার একটা নাম শিখেছি অযুত। ঠিক, তো 10,000-এর বাঁ দিকে কে থাকবে? বলো, কে থাকবে? লক্ষ। বুঝতে পারলে? 10,000, এই যে 10,000 বা অযুত, তার বাঁ দিকে কি আছে? লক্ষ আছে। দ্যাট মিনস এটাকে আমরা বলবো কি? লক্ষ। ক্লিয়ার? তো লক্ষের বাঁ দিকে যে আছে তাকে কি বলি? 10 লক্ষ বলি, ঠিক না? এবার দেখো 10 লক্ষের বাঁ দিকে কি আছে? দেখো তোমরা, 10 লক্ষের বাঁ দিকে কি আছে? 4 আছে। তো 4কে মানে ওই ঘরকে কি বলবো? কি বলি? কোটি বলি। 10 লক্ষের বাঁ দিকে কে থাকে? কোটি। যে থাকে তার নাম কোটি হয়। এতটুকু বুঝতে পারলে? এতটুকু তোমাদের ক্লিয়ার হলো কি? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট টপিকে এগিয়ে যাব। আমাদের পরীক্ষা এখান থেকে কেমন কোয়েশ্চেন আসে? আমাদের পরীক্ষা এখান থেকে এমন কোয়েশ্চেন আসে যে স্যার বলা হয় কোয়েশ্চেনে যে সাপোজ তোমার কাছে একটা নাম্বার দিল। কি নাম্বার দিল?
যে একটা নাম্বার বলো, সাপোজ 743, আরো আচ্ছা নাও আর একটু ছোট নাম্বার নাও, আরেকটা নাম্বার নাও, কি নাম্বার হতে পারে? আচ্ছা আমরা সাপোজ আচ্ছা যেটা নিয়েছিলাম সেটাই নিই, 743,543 বলবে এই একটা সংখ্যা তোমাদের দেওয়া থাকবে, যে কোনো একটা সংখ্যা, আরও থাকতে পারে যে 245,692 এমন থাকতে পারে। তাছাড়া আবার দিতে পারে সাপোজ 6034,572 এমনও থাকতে পারে। তো বলবে এই নাম্বারগুলোকে কি লিখতে বলবে? ফার্স্ট অফ অল তো বলবে কথায় লিখো, ঠিক আছে? তো কথায় লিখো হলে আমরা কিভাবে লিখবো? আমরা শিখেছি একটু আগে যে স্যার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দ্যাট মিনস 7 লক্ষ, এই যে কমা দিয়ে দেবে, দেখো তাহলে তোমাদের ইজি হবে, এখানে কমা দিয়ে দেবে, এখানে কমা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 7,43,543, ঠিক? কমার ব্যাপারটা আমরা পরে পড়ছি, কমাতে দুটো প্রসেস আছে, একটা ভারতীয় প্রসেস আর একটা আন্তর্জাতিক প্রসেস, আমরা ওটা একটু পরে শিখছি। তো এটাই কিভাবে লিখবো স্যার? একক, দশক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দ্যাট মিনস 2,45,692। এভাবে আমাদের পরীক্ষা আসে যে কথায় লিখো। এরপর আবার পরীক্ষা আসে তোমাকে দিয়ে দেবে যে একক, দশক, শতক, হাজার, লক্ষ, 10,000, ঠিক আছে না? এরপরে তো লক্ষ হবে, লক্ষ, এভাবে তোমাদের দিয়ে দেয়, ঠিক? এভাবে তোমাদের এক্সামে বক্স করে দিয়ে দেবে, এভাবে করে, সরি, তোমাদের বক্স করে এভাবে দিয়ে দেবে। দেওয়ার পর বলবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই নাম্বার দিয়ে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে এই নাম্বার দিয়ে। তো স্যার কিভাবে করবো এই নাম্বার দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস? আমরা একটু আগে শিখেছি, একক আছে, এককে কোথকে বসবে? ফার্স্ট যাকে পাই ডান দিক থেকে, 2কে পাচ্ছি, তাহলে 2 বসে যাবে। দশকের ঘরে 2 এর সাথে যে আছে 9, শতকের ঘরে 9 এর সাথে যে আছে 6, হাজারের ঘরে 6 এর সাথে কি আছে 5, 10,000-এর ঘরে 5 এর সাথে কি আছে 4, অ্যান্ড লক্ষের ঘরে 4 এর সাথে কি আছে 2। মানে এখান থেকে দেখে দেখে বাস লিখে নেব, দ্যাটস ইট। এভাবে আমাদের এক্সামে আসে কিন্তু, ঠিক আছে? তোমরা পড়বে বাড়িতে, ঠিক? তো আমরা একটু আগে বলছিলাম যে কমার ব্যবহার, কমার কথা বলছিলাম। কমার দেখো, কমার কি বলতো? কমার ব্যবহার, কমার মধ্যে যখন কমার ব্যবহার করব সেটা আমরা কখন করি? গণনা পদ্ধতিতে করি। কমার ব্যবহার কোথায় করি? গণনা পদ্ধতিতে করি। বুঝতে পারলে? কমার ব্যবহার কোথায় করি আমরা? গণনা পদ্ধতিতে করি, গণনা পদ্ধতিতে ব্যবহার করি। বুঝতে পারলে? বুঝতে পারলে? যেমন কি স্যার, 24,321, তো আমরা এখানে কমা কোথায় ইউজ করি? এখানে ইউজ করি, ঠিক? তো এবার এ হলো কমার ব্যবহার। এই কমার ব্যবহার 2 রকম হয়, বা গণনা পদ্ধতি 2 রকম হয়। গণনা পদ্ধতি 2 ধরনের হয়। একটা হচ্ছে ভারতীয় গণনা পদ্ধতি, ভারতীয় গণনা পদ্ধতি, আরেকটা কি হলো সেকেন্ড যাকে আমরা বলছি সে হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি, বুঝতে পারলে? দুটোর ভাগ কি কি? একটা হচ্ছে ভারতীয় গণনা পদ্ধতি, আর একটা হলো কি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এতটুকু বুঝতে পারলে?
তো এই দুটোতে আমরা দুটো গণনা পদ্ধতির মধ্যে কমার ব্যবহার আলাদা, বাকি সব কিছু সেম, আর তাদের কথায় লেখাও পরিবর্তন হয়, তাদের নামগুলো পাল্টিয়ে যায়। ভারতীয় গণনা পদ্ধতিতে একরকম নাম হয়, এতক্ষণ আমরা যেগুলো শিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, যা যা শিখেছি সেগুলো আমাদের ভারতীয় গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি অন্যরকম ভিন্ন, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আমরা আসছি। তো প্রথম ভারতীয় গণনা পদ্ধতি থেকে শুরু করি। ভারতীয় গণনা পদ্ধতিতে আমরা অলরেডি শিখে নিয়েছি সংখ্যাকে কিভাবে গণতে হয়। আমরা কিভাবে গুনতে হয় স্যার, ডান দিক থেকে এগোতে থাকবো বাঁ দিকে, আর যাকে প্রথম পাবো তাকে একক বলবো, এরপরে দশক, এরপর শতক, হাজার, 10,000, এভাবে আমরা গুনতে থাকতে পারি। ঠিক, তো আমাদের কাছে সাপোজ এখন ভারতীয় গণনা পদ্ধতির মধ্যে কি করে কমার ব্যবহার করব তা আমরা শিখব। ভারতীয় গণনা পদ্ধতির মধ্যে একটা সংখ্যা যদি আমরা এভাবে নিই যে স্যার 2 4 5 2 6 5 2 3, অনেক বড় সংখ্যা। ঠিক, তো এর মধ্যে কমার ব্যবহার কিভাবে করব। ভারতীয় গণনা পদ্ধতি আমাদের শেখায় বা বলে যে সেম একইভাবে ডান দিক থেকে স্টার্ট করবে, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবে এবং ধীরে ধীরে কোন দিকে যেতে থাকবে, বাঁ দিকে যেতে থাকবে। হ্যাঁ স্যার যাব, তো কমা কোথায় দেব? তো আমাদের ভারতীয় গণনা পদ্ধতি বলেছে যে প্রথম 3টে ডিজিটকে বক্স করে নাও, প্রথম 3টে ডিজিটকে ধরে নাও। বক্স করবে না তোমরা এক্সামে, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, পরীক্ষার মধ্যে বক্স করবে না। যে প্রথম 3টে ডিজিট, প্রথম 3টে অঙ্ককে ধরে নাও, প্রথম 3টে অঙ্ক যেখানে শেষ হবে সেখানে একটা কমা বসাবে, শুধুমাত্র প্রথম 3টের মধ্যেই 3টের পরে কমা বসবে, বাকি সবগুলো দুটো দুটো করে কমা বসবে, দুটো সংখ্যা কমা, আবার দুটো সংখ্যা কমা। যদি দুটো না থাকে আমরা কমা দেব না, সাপোজ এখানে শেষ হয়ে গেছে, দুটো নেই, আমরা কমা দেব না। ঠিক আছে, এর সামনে যদি আরো থাকে তখন কমা দেব, না হলে দেব না। এটাকে আমরা ভারতীয় গণনা পদ্ধতিতে কমা দেই বা কমার ব্যবহার বলি। ঠিক আছে, তো এই সংখ্যাটা কত হলো স্যার? স্যার একক, দশক, শতক, যখন আমরা কমা দিই তখন খুব গুনতে সুবিধা হয়। প্রথম কমা মানে এটা হাজারের ঘর, দ্বিতীয় কমা মানে লক্ষের ঘর বা লাখের ঘর। ঠিক আছে, তার মানে কি এটা হলো কোটির ঘর, তার মানে 2,45,000, 2,45,26,523। ঠিক, এটা যখন প্রথম 3টে, ওই 3টে কি হয়ে যায়, শতকের ঘর, 3টে একসাথে শতক হয়ে যায়। এই দুটো হয়ে যায় হাজার তখন। ঠিক, এই দুটো হয়ে যায় কি লক্ষ, আর এদিকে যে দুটো থাকবে সে কি হয়ে যাবে, কোটি হয়ে যাবে। তার মানে কি 2,45,26,523। ইজ ইট ক্লিয়ার অর নট? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, ভারতীয় গণনা পদ্ধতি আরো কিছু উদাহরণ আমরা দেখি, আরো কিছু আমাদের কাছে সাপোজ দিল 5275,829। আমাদের কাছে নাম্বারটা কি আছে, 5275,829। তো আমাদের ভারতীয় গণনা পদ্ধতি আমাদের কি শেখালো স্যার, প্রথম 3টে নাম্বারের পরে কমা দেব, এরপরে দুটো দুটো নাম্বার পরে কমা দিতে থাকবো, বাস। তো এখানে তার নেই, তাহলে আর কমা দেবো না। তাহলে আমরা কিভাবে লিখবো একে, 52,75,829। যখন আমরা কমা দেবো তখন আমরা বুঝতে খুব ইজি হবে, আমরা জানি এটা শতক হবে, এটা হাজার হবে, এটা লক্ষ হবে। তার মানে আমাদের কাছে খুব ইজি হয়ে যাচ্ছে, এটা একসাথে কি 52 52 লক্ষ, এটা একসাথে কি 75 75,000, আর এটা একসাথে কি হলো 829 শতকের ঘর, তার মানে কি 829, তাহলে 52 লক্ষ। ঠিক আছে, 52,75,829। এতটুকু ক্লিয়ার হলো? ক্লিয়ার হলে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের যে পার্টগুলো পড়াবো সেগুলো তোমরা খুব ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, আমরা আজকে ভারতীয় গণনা পদ্ধতিতে শেষ করছি। সামনের দিন আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি স্টার্ট করব পার্ট 4-এ। আমি দেখো পার্ট করে কেন পড়াচ্ছি পার্ট করে, দেখো আমরা যেমন পার্ট 1 করলাম যে একসাথে স্যার অনেকগুলো পরে করিয়ে দিতে পারতাম, যে পার্ট 2 3 একসাথে করে দেওয়া যেত, কিন্তু কি হতো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারতো, অনেক ব্যাপার আছে না। তো সবাই তো আর সমানভাবে বুঝতে পারে না, সবাই ব্রেনও সমান না, ঠিক না। কেউ বলছে যে
যখন আমি একটা কথা বলছি কেউ হঠাৎ করে নিয়েছে, কেউ ওটাকে দুবার বলতে হচ্ছে। তো যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে তার জন্য আমি পার্ট পার্ট করে পড়াচ্ছি, যাতে তোমরা ভালো বুঝতে পারো, ঠিক আছে? আর ভিডিওকে বেশি লম্বা করছি না যাতে তোমাদের বোরিং না হয়, যদি লম্বা করে অনেক সময় বোরিং হয়ে যাবে। তো সেই জন্য আমরা পার্ট পার্ট করে পড়াচ্ছি। তো পার্ট পড়ে আমরা কি করব, আন্তর্জাতিক গণনা পদ্ধতি থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ, বাই, গুড নাইট। আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো বুঝতে কোথাও অসুবিধা হয় যতটুকু পড়েছি, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বারে, বা কমেন্ট করে দেবে নিচে 70, সরি আমার নাম্বারটা এখানে দিচ্ছি দেখো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় যতটুকু পড়িয়েছি এতটুকুর মধ্যে, তাহলে আমাকে জিজ্ঞেস করে নেবে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে 7085282584। না হলে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট করো, আমি অবভিয়াসলি সলভ করার ট্রাই করব। ওকে, বাই, টেক কেয়ার।